প্রথম পর্বে আপনারা জেনেছেন আমাদের কাম্বোডিয়া ভ্রমণের মূল আকর্ষণ ছিল পৃথিবীর 7টি বিস্ময়কর স্থানের অন্যতম অ্যাঙ্কর ওয়াট। এই উপলক্ষে ওদেশের সিএম রিপ শহরের বিমানবন্দরটিও আমাদের কেমন বিস্মিত করেছিল তা দেখেছে। আপনারা শুনেছেন ওদেশের রাজা নরোদম সুরামানিক আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধাসহ জানিয়েছিলেন সহস্র বছর আগে দক্ষিণ ভারত থেকে কম্বু নামে এক রাজকুমার এখানে এসেছিলেন। তিনি এই দেশটিকে সমৃদ্ধশালী করেন। এজন্য এখানে ভারতীয় সংস্কৃতির প্রভাব সর্বত্র। প্রথমে শৈব ধারায় প্রাধান্য পায়। কাবাল স্পিয়ার নামে একটি রোমাঞ্চকর স্থান আছে। সেখানে রয়েছে 1000টি শিবলিঙ্গ। দুর্গম এই জায়গাটিতে ট্রেকিং করে যেতে হয়। কাম্বোডিয়ার দেশটির নামের সঙ্গে নদীর নামের সঙ্গে ভারত কিভাবে জড়িয়ে আছে তা আপনারা জেনেছেন। এবার দেখি অ্যাঙ্কর ওয়াট, যার জন্য এখানে আসা। এর কাছাকাছি এসে গেছি, বুঝতে অসুবিধা হলো না। এখনই তাকে সামনে থেকে দেখব, এটা ভেবেই মনের মধ্যে দারুণ উত্তেজনা। মন্দিরের আগে দেখা সব ছবি মনের মধ্যে ভাসছে। মন্দির সম্পর্কে কিছু তথ্য মনের মধ্যে আনাগোনা করছে। ভাবতে আশ্চর্য লাগে 1992 সালে যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে, সেটা কি ভয়ঙ্কর অবস্থায় পড়েছিল। ভাগ্যিস 19বিংশ শতাব্দীর মাঝামাঝি হেনরি মাউন্ট নামে একজন ফরাসি প্রকৃতিবিদ ওখানে গিয়েছিলেন। উনিই লক্ষ্য করেন জঙ্গলের মধ্যে প্রায় ধ্বংসপ্রাপ্ত এই মন্দির চত্বর। অভূতপূর্ব স্থাপত্য ও ভাস্কর্য দেখে বুঝতে পারেন উন্নত সংস্কৃতি ও হিন্দু ধর্মের প্রভাব এখানে একসময় ছিল। তিনি এটাও বোঝেন অবশ্যই ছিল ইঞ্জিনিয়ারিং, গণিত, বিজ্ঞান ও শিল্পকলার অসাধারণ জ্ঞান। তার লেখালেখি পৃথিবীর নজর কাড়ে। ধ্বংসের কারণ কি সে অন্য কথা। ভালো কথা হলো বহু দেশ সংস্কারের কাজে এগিয়ে আসে। আমাদের গৌরব যে ভারতও এই দায়িত্ব কাঁধে নিয়েছে। রক্ষণাবেক্ষণ ছাড়া এর ইতিবৃত্তান্ত নিয়ে সেই যে গবেষণা চালু হলো তা এখনো চলছে। আমরা এসে গেছি প্রবেশ পথের সামনে। এপ্রিলের কাঠফাটা রোদে এখান থেকে মন্দিরটিকে মনে হলো কালো রঙের বিরাট পাথরের স্তূপ। আমাদের পরিচিত ছবির সঙ্গে এর কোনো মিল নেই। আপনারাও এ বিষয়ে আমার সঙ্গে একমত হবেন। বেশ হতাশ হলাম, কিন্তু পিছন দিকে হাঁটবো বলে তো বেড়াতে আসিনি। যাই হোক, সিংহ আর সাপের ফনা দিয়ে সাজানো 820 ফুট লম্বা আর 40 ফুট চওড়া রাস্তা দিয়ে এগুতে এগুতে কখন যে ভালো লাগা শুরু হলো বুঝতেই পারিনি। লম্বা রাস্তা একসময় গিয়ে মিলেছে মন্দিরের প্রবেশদ্বারে, যেখানে দণ্ডায়মান ভগবান বিষ্ণু। পথটি মাটি থেকে কয়েক ধাপ উঁচু, কিন্তু ওঠা নামার জন্য ব্যবস্থা আছে। দেখছেন তো, মাটির ওপর ছোট ছোট বেশ কিছু বাড়ি, যার কতকগুলি আবার লাইব্রেরি। এর মানে হলো ভগবানের অধিষ্ঠান উঁচুতে, সাধারণের জীবনযাত্রা তার নিচে। উল্লেখ করেছি কম্বোজে আগে শিব মন্দিরের চলন ছিল। এই প্রথা ভেঙে দ্বাদশ শতাব্দীতে রাজা সূর্যবর্মন দ্বিতীয় প্রধানত বিষ্ণু মন্দির হিসেবে অ্যাঙ্কর ওয়াট স্থাপন করেন। ব্যতিক্রম আরও ঘটান তিনি।
খেমারদের অন্যান্য মন্দিরের প্রবেশ পথ পূর্ব দিকে, কিন্তু এর পশ্চিম দিকে। এর কারণ বুঝতে গবেষকদের নানা তত্ত্ব আছে। মূলত বিষ্ণু মন্দির হলেও শৈব শাক্ত আরাধনার ব্যবস্থাও ছিল। সবটা নিয়েই এই মন্দির। মূল মন্দিরের আসার পথে অনেক মন্দির বা বাড়িঘর দেখা যায়। এগুলি বিশাল উচ্চতা বিশিষ্ট। অনুমান করতে পারি দ্রাবিড়ীয় স্থাপত্যের রীতি মেনে এগুলি তৈরি হয়েছিল। প্রথমে মনে হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা অল্প অল্প ঘাসের ওপর দাঁড়িয়ে থাকা অন্যান্য স্থাপত্যের মতো মূল মন্দিরটিও একতলা, কিন্তু আসলে এটা 3টি ধাপের পিরামিড নকশা অনুসারে তৈরি। ছবিটিতে 3টি ধাপ লক্ষ্য করছেন তো? আপনাদের অনুমতি নিয়ে একটু পিছনে তাকাই। এদেশের ঘরবাড়ি সম্ভ্রান্ত অঞ্চলের হোক বা দরিদ্র অঞ্চলের হোক, সবই পিরামিড নকশায় তৈরি। তাই বলেছিলাম ওদের বিমানবন্দরটি ওদেশের ঐতিহ্যের প্রতীক। ফিরে আসি মন্দিরের নকশায়। প্রথম ধাপ অনেকখানি জায়গা জুড়ে। প্রত্যেকটি তলার বারান্দার 4 কোণে স্তম্ভ বা মিনার দিয়ে ওপরের ধাপকে আলাদা করা হয়েছে। মাঝে রয়েছে বিশেষ ঘর বা প্যাভিলিয়ন, আর তার চারপাশে গ্যালারি। গ্যালারি শিল্পকলা দিয়ে পরিপূর্ণ। সেগুলির কিছুটা একটু পরে দেখাবো। আশেপাশে বারান্দা, দালান, ঘর, মিনার তো আছেই, আর আছে নানা উচ্চতার সিঁড়ি বিভিন্ন জায়গায়। প্রথম ধাপ থেকে দ্বিতীয় ও তারপর তৃতীয় তলের উঠানে আসতে বোঝাই গেল না কিভাবে এসে গেলাম। এটাই সেই তৃতীয় তলার উঠান, যেখানে একটুও ঘাস নেই। এখানেই স্থাপত্যের একটি মুন্সিহানার উদাহরণ। এসব বুঝতেই কত মানুষ কত বাধা তুচ্ছ করে এখানে আসেন, এখান থেকে সংগ্রহ করেন গবেষণার খোরাক। ভগবান বিষ্ণুর মূল মন্দির তৃতীয় তলের উঠান থেকে বিশাল উঁচুতে। মোট উচ্চতা প্রায় 700 ফুট। কেন জানেন? খেমার অধ্যাত্মবাদীরা মনে করতেন মানুষকে জীবনের বহু স্তর পেরিয়ে শেষে দেবতার কাছে সমর্পিত হতে হয়। তাই এই ব্যবস্থা। ওঠা নামা সত্যি কষ্টকর। এখানে এখনো যে বিষ্ণু অক্ষত আছেন তাকেও দেখে নিন। মনে করা হতো এই জায়গা থেকে ভগবান বিষ্ণুর প্রতিনিধি হয়ে রাজা শাসন ব্যবস্থা পরিচালনা করতেন। এত ধ্বংস আর লুটপাট হয়েছে, কিছু আর এখানে বিশেষ নেই। অবশ্য গর্ভগৃহ থেকে এমন সব সোনার জিনিস উদ্ধার হয়েছে। এত উঁচু থেকে চারপাশ অপূর্ব দেখায়। দেখছেন তো, মন্দিরের মাথায় দাঁড়িয়ে আছে পদ্মকুড়ি ধরে 5টি মিনার। এদের কারুকার্য ও গঠন দেখবারই মতন। এই 5টি চূড়ার অন্তরালেই আবার হিন্দু ধর্ম বিশ্বাসী খেমার রাজবংশের নামের উৎপত্তিটি জড়িয়ে আছে। পুরাণ মতে দেবতার বাসস্থান হিমালয়ের উত্তরে মেরু পর্বতে। ওই 5টি মিনার মেরু পর্বতের 5টি চূড়ার প্রতিনিধি। মধ্যমণি একটি, আর সম দূরত্বে আর 4টি। মাঝেরটি সব থেকে উঁচু। মেরু থেকেই মেরু হয়ে খেমার নামের জন্ম। সবকটি চূড়া বিশিষ্ট সমগ্র মন্দিরটি কিন্তু একটি বিশেষ কোণ থেকেই দেখতে পাওয়া যায়। এটা খেয়াল রাখতে হবে। খেমারদের এই বিশেষ শিবলিঙ্গের মধ্যেও মেরু পর্বতের প্রতিচ্ছবি ছিল। এই যে 5টি গোল বিশিষ্ট শিবলিঙ্গ, নিশ্চয়ই এটি আপনারা এবার বুঝতে পারছেন। কিন্তু এই রাজা দ্বিতীয় সূর্যবর্মন সমগ্র ভাবনার অপূর্ব নান্দনিক রূপ দিলেন আঙ্কারভাটের শিল্পশৈলীতে। শুধু দৃষ্টি নন্দন নয়,
500 একর জায়গা নিয়ে আঙ্কারভাটে শুধুমাত্র বিষ্ণু দেবতার আরাধনা প্রাধান্য পায়নি। সেখানে মহাজাগতিক বিষয়ে গভীর আগ্রহ, সৃষ্টির মধ্যে সৌন্দর্য ও সমতা রক্ষা ও কল্পনা প্রবণতা মিলেমিশে আছে। এই প্রসঙ্গে উল্লেখ করা দরকার যে ওই সময় হিন্দু দর্শনে একটা মত ছিল যে মানুষ সৃষ্ট যে কোনো স্থাপত্য বা সৃষ্টিতে যেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে সাদৃশ্য রক্ষা করা হয়। এছাড়া তারা বলতেন ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর মধ্যেও ব্রহ্মাণ্ডের প্রতিচ্ছবি আছে। এই কারণে পুনরাবৃত্তির ছোট বড় যাই হোক ব্রহ্মাণ্ডের স্পর্শ ধরা থাকতেই হবে ওই শিল্পকর্মে। এ কারণে ঐতিহ্যমণ্ডিত হিন্দু মন্দিরের আকৃতিতে ব্রহ্মাণ্ডের প্রতীক রক্ষা করা হয়। অন্যগুলির তুলনায় আঙ্কারভাটে এর ব্যাপকতা বিশাল মাপের শুধু নয়, মন্দিরটিকে ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র রূপ দেবার অভিপ্রায় গভীর আকারের চিন্তা ও চেতনার ছাপ স্থপতিতে বাস্তবায়িত হয়েছে। সমকালীন গবেষণায় এ বিষয়টি স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক অভিমত যে পৃথিবীর আর কোনো সাংস্কৃতিক শিল্পকর্মে এত বিরাট আকারে, এত নিপুণতার সঙ্গে, এত যত্নের সঙ্গে হিন্দু দর্শনের প্রতি শ্রদ্ধা দেখানো হয়নি। খেমার রাজা কিভাবে এটিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র রূপ দিতে চেয়েছেন তার কতকগুলি উদাহরণ দিই। মূল মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলের বারান্দাগুলি ভাবা হতো বিভিন্ন মহাদেশের প্রতীক। তাঁদের কল্পনায় মন্দির প্রাঙ্গণের পাঁচিল, পাহাড়ের কোলে পৃথিবী আর সাগরের কল্পনা করতে আশ্রয় নেওয়া হয়েছে বিশাল মাপের জলাধার তৈরি করে। সেই জলাধারটি আজ আর নেই, তবু আসলে কেমন ছিল আঙ্কারভাট তা আজকের যুগে আমরা দেখে নিতে পারব। আর মন্দিরের মাথায় 4টি স্তম্ভকে ঘিরে সহজেই একটি গোলক কল্পনা করা যায়। এ কারণে বিশিষ্ট গবেষকরা বলেছেন খেমাররা সেই যুগেই জানতেন পৃথিবী গোল। এই মন্দিরটি যে জ্যোতির্বিজ্ঞানের অনুসন্ধানের জন্য বিশেষভাবে নিয়োজিত ছিল, এই অন্বেষণের কয়েকটি তুলে ধরছি। মন্দিরটির অনেকগুলি মাপঝোঁক মহাজাগতিক সংখ্যার সঙ্গে মিলে যায়, কিন্তু মহাজাগতিক সংখ্যাগুলো তো বিশাল আকারের, সে আবার কি করে এই প্রাঙ্গণে আঁটবে? খেমাররা বুদ্ধি করে একটা একক তৈরি করে ফেলেছিল। এইভাবে কলিযুগের 432 সহস্র বছরকে ওই একককে ব্যবহার করে বাইরের জলাধারের দৈর্ঘ্য বানালো 432। এভাবে ওখানে অন্য যুগগুলিরও মাপ বিভিন্ন স্থানের সাথে সম্পর্ক বা সংযোগ আছে। শুধুমাত্র একক নয়, অন্তত 18টি মহাজাগতিক মাত্রা, ইংরাজিতে যাকে আমরা ডাইমেনশন বলি, বা সমতা এই মন্দিরের নকশায় ধরা আছে। প্রতিটি স্থানের উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিমের মাত্রা একেবারে যথাযথ ও নিখুঁত। তাই বলা যায় খেমাররা হিন্দু ধর্মের জাগতিক নিয়ম নীতির প্রতি অন্ধ অনুগত ছিলেন না। মহাজাগতিক জ্ঞান আহরণের আগ্রহ তাঁদের কাছে এতটাই আনন্দদায়ক ছিল যে শিল্পের মাধ্যমে সেগুলি দেবালয়ে গেঁথে রেখে দিয়ে গেছেন। আন্তর্জাতিকভাবে সমাদৃত সায়েন্স পত্রিকায় 1976 সালে আঙ্কারভাটের উপর একটি প্রবন্ধ আছে। শেষ পর্বে দেখতে পাবেন আঙ্কারভাট মন্দিরের আকর্ষণীয় আরও কিছু স্থান। 5টি চূড়া নিয়ে সমগ্র মন্দিরটি একমাত্র একটি জায়গা থেকেই দেখা যায়। মন্দিরের সামনে আছে একটি জলাশয়। সূর্যোদয় দেখার অপূর্ব এই জায়গা। সূর্য
মন্দিরের চূড়ায় দেখা দেয়, আর জলাশয়ে তার প্রতিবিম্ব পড়ে। এই মন্দিরে আছে বিশাল লম্বা গ্যালারি, যা পৃথিবীর কলা বিজ্ঞানের সম্পদ। রামায়ণ, মহাভারত, রাজা সূর্যবর্মনের আমল ইত্যাদি ভাস্কর্য দিয়ে তৈরি এই গ্যালারি। পরবর্তী রাজা জয়বর্মন সপ্তমের রাজধানী অ্যাঙ্কর থম, তার রাষ্ট্রীয় মন্দির বেয়ন ও বৌদ্ধ বিহার টা প্রং দেখতে পাবেন আপনারা মন্দিরের গায়ে অপ্সরাদের যেমন দেখতে পাবেন, তেমনই দেখবেন কম্বোডিয়ার বিখ্যাত অপ্সরা নাচ। ওদেশের খাওয়া দাওয়া বাদ তো যাবেই না।